তো প্রথমেই আমার যেটা বলার হচ্ছে যে তোমাদের কাছ থেকে আমি যেরকম প্রতিবারই জানতে চাই যে তোমাদের যদি কোনো অসুবিধা বা কোনো প্রবলেম থেকে থাকে, তো এই লাইভ ক্লাসে আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করি। অভিপ্সা আকর্ষণ মানে কি? আকর্ষণ মানে আগের দিনে ক্লাসে বোধহয় আমি বলেছিলাম, আকর্ষণ এবং বিকর্ষণ শব্দটা দুটো জিনিস যখন একে অপরের দিকে এই যে টান, ধরো একটা জিনিস আর একটা জিনিসকে টানছে, যেমন চুম্বক লোহাকে টানছে, এই যে টানটা, এটাকে বলা হচ্ছে আকর্ষণ। ঠিক উল্টোটাকে বলা হয় যখন একটা জিনিস আরেকটা জিনিসকে দূরে ঠেলে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে বিকর্ষণ। ঠিক আছে? তাহলে একের দিকে টানকে বলা হচ্ছে আকর্ষণ এবং বিপরীত দিকে টানকে বলা হচ্ছে বিকর্ষণ। ঠিক আছে? এটা বুঝলি বুঝতে পেরে যাবে। সিফা, রচনাধর্মী প্রশ্নে কি প্রবলেম হয়েছে? কার্ড বিক্রি ব্যুরো থেকে কোনো প্রবলেম তোমার রয়েছে? আগের দিনকেও তুমি বলছিলে। তো প্রবলেমটা কি আমাকে বলো একটু। ফাইভ ফার, স্যার ফার্স্ট কোশ্চেন, কার্ড বিক্রি ব্যুরো কোথা থেকে আসে, তার প্রতি লেখকের মন প্রথম দিকে কিরূপ ছিল, পরবর্তী কিরূপ হয়? তুমি কি এই প্রশ্নটাই আমাকে বলতে চাইছো? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। সিপা, আমি একটা কাজ করব, আমি তোমাকে আমি তোমাকে শুনতে পাচ্ছ নাকি? এখানে একটু টেকনিক্যালি কিছু প্রবলেম হচ্ছে। তো যাক, তো ফার্স্ট এবং সেকেন্ড কোশ্চেনটা তোমার যেটা প্রবলেম হচ্ছে, হয়তো বা তুমি লেখোনি বা বুঝতে পারোনি। তুমি আমাকে সেটা বলো যে তুমি লিখতে পারোনি নাকি না সেটা বুঝতে পারোনি। তো ওটা আমরা, তোমাকে আমি আগের দিনকেও বলেছিলাম যে তুমি অবশ্যই জানো, চ্যাট অপশনটা যেটা আছে সেটাতে জানাও। তো সেটা তুমি জানাওনি, আমি হয়তো ভেবেছিলাম যে তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো, বুঝতে পারিনি। ওকে, আমি তোমাকে এইটা ওই এই লেখাটা যে কার্ড বিক্রি ব্যুরো গল্পের যে প্রশ্ন উত্তরটা এখন তো আমার কাছে নেই, লাইভ ক্লাসে আমি পাবো না। আমি তোমাকে এর পরের দিন যেদিনকে ভিডিও, মানে কাল বা পরশু যেটা ভিডিও হবে, সেটাতে আমি ওই কোশ্চেন দুটোকে নিয়ে আলোচনা করব। আমার মনে থাকবে ফার্স্ট কোশ্চেনটা। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডটাও, ফার্স্ট এবং সেকেন্ড কোশ্চেন দুটো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আজকে আর কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমরা ভাষাগত প্রশ্ন, তোমার পিঁপড়ের বুদ্ধি চ্যাপ্টারের ভাষাগত প্রশ্ন পার্টটাতে চলে যাব। এবং 4.1, 4.5, 4.1, 4.5 রচনাধর্মী প্রশ্নর কথা বলছো অভিপ্সা? সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে, ওটা নিয়েও আমরা পরে আলোচনা করব, কারণ প্রশ্নগুলো যেগুলো লেখানো হয়েছে সেগুলোর বুঝতেই পারছো সেটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই।
তো যেটা তোমাদের এক্স্যাক্টলি লিখিয়েছি সেমটা যদি তোমাদেরকে আমাকে রিপিট করে বোঝাতে হবে, তো আমি তোমাদের এই রিকোয়েস্টগুলো বা তোমাদের এই প্রবলেমগুলো নিয়ে আমি অফলাইনে ডিসকাশন করব। এটা আমি বললাম শিফার একটা, তোমার এটা, ঠিক আছে। তো আমরা আজকে ভাষাগত প্রশ্নটাই চলে যাই, কারণ ওটা আমাদের আজকে শেষ করতে হবে। দেখে নাও একটু ভাষাগত, এটার জন্য তোমরা অ্যান্সারগুলো বইয়েতেই করতে পারো, টাইম শর্ট, আমি বেশি কিছু ডেসক্রিপটিভভাবে লিখবো না, তো সেটা একটু দেখে নাও। তো প্রথমে এটা হচ্ছে দেখো, নিচে শব্দগুলির অর্থ শব্দ বাক্সে প্রদত্ত শব্দ নিয়ে লেখো। নিচে শব্দগুলির অর্থ শব্দ বাক্সে, একটা শব্দ বাক্স মানে একটা ব্র্যাকেটের ভেতরে কিছু শব্দ দিয়ে দেওয়া রয়েছে, সেই শব্দগুলোকে তোমাকে, সেই শব্দগুলো থেকে তোমাকে এখানে সঠিক শব্দটা লিখতে হবে। তো প্রথমে রয়েছে সংগ্রহ, আমি প্রথমে শব্দগুলো লিখে নিচ্ছি। তারপরে রয়েছে দেখো ভ্রূক্ষেপ, তারপরে রয়েছে দেখো বিপন্ন, তারপরে রয়েছে নিকট, তারপরে রয়েছে অকস্মাৎ। তো এই কটা করি, তারপরে আমরা পরেরগুলো করছি। তো সংগ্রহ শব্দটার অর্থ কি? জোগাড়। সংগ্রহ শব্দের অর্থ জোগাড়। হ্যাঁ, গুড। হ্যাঁ সিফা, পিঁপড়ের বুদ্ধির কোশ্চেন অ্যান্সার সব হয়ে গেছে, শুধুমাত্র এইটাই বাকি আছে, এই ভাষাগত প্রশ্নগুলো বাকি আছে, সেটা আমরা আজকে করছি। তো সংগ্রহ মানে হচ্ছে জোগাড়, ভ্রূক্ষেপ মানে হচ্ছে দৃষ্টিপাত, দৃষ্টিপাত, সে ব্যাপারটাতে কোনো রকম ভ্রূক্ষেপ করলো না, মানে সে ব্যাপারটাকে নিয়ে কোনো রকমভাবেই গুরুত্ব দিল না। এখানে দৃষ্টিপাত শব্দের অর্থ কিন্তু কোনো জিনিসকে ইগনোর করা, ঠিক আছে। তো তারপর হচ্ছে বিপন্ন, বিপন্ন এখানে পাবে তোমরা বিপদগ্রস্ত, আমি এটা আলোচনা করেছি, বিপদগ্রস্ত শব্দটা এর সাথে যাবে। নিকট মানে হচ্ছে কাছে। দেখো এখানে একটু তোমার শব্দ বাক্সে যেটা দেওয়া আছে সেটা ঠিকই আছে, সেটাকে অনুযায়ী আমাদের করতে হবে। যদি নিকটে হতো তাহলে কিন্তু কাছে হতো, কিন্তু যাক নিকট আছে তাই কাছে ঠিক আছে, কিন্তু এটা কাছ শব্দটা ঠিকঠাক হতো, ঠিক আছে। তো তারপরে দেখো অকস্মাৎ, হঠাৎ, অকস্মাৎ হঠাৎ, সাডেনলি। তো এই কটা নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে, আমি বোর্ডটা মুছে দিচ্ছি, পরেরটায় আমরা যাব। তোমরা একটু ঝটঝট করে নাও, দরকার পড়লে বইয়েতে এটা পেন্সিল দিয়েও করে নিতে পারো। তো তারপরে দেখো চলৎশক্তিহীন, এটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। চলৎশক্তিহীন, চলৎশক্তিহীন, তারপরে আচ্ছা আচ্ছা আমার একটা বাদ গেল এখানে, চলৎশক্তিহীনটা করে দিয়েছি, ঠিক আছে। নিকটে, কাছে, অকস্মাৎ, হঠাৎ, তারপরে নির্জীব, একটু উল্টো পাল্টা হয়ে গেল, দেখে নিও। নির্জীব, তারপরে পরিত্যাগ, পরিত্যাগ, তারপরে আর নেই, এ কটাই রয়েছে, চলৎশক্তিহীন, নির্জীব, পরিত্যাগ, এ কটা রয়েছে। তো প্রথম দেখো চলৎশক্তিহীন মানে হচ্ছে যে চলতে পারে না, যে চলতে পারে না, ঠিক আছে। তারপরে রয়েছে নির্জীব, নির্জীব মানে হচ্ছে জ্বর। এই জ্বর মানে কিন্তু ফিভার নয়, জড় বস্তু বা জড় পদার্থ যার ভেতরে কোনো রকম প্রাণের অস্তিত্ব নেই, ঠিক আছে। নির্জীব, নির্জীব শব্দটার অর্থ তাই, যার ভেতরে জীবনের কোনো অস্তিত্ব নেই, লাইফ মানে তার ভেতরে নেই, ঠিক আছে, সেই জন্য নির্জীব, জীবন যার ভেতরে নেই, ঠিক আছে, জীবিত বস্তু যেটা নয় সেটা সেটা হচ্ছে নির্জীব। তো সেই নির্জীব ছেড়েই অবশ্যই সেটা জ্বর হবে, ঠিক আছে। গুড, ঠিক আছে, তোমরা অ্যান্সার দাও। তারপরে দেখো পরিত্যাগ, পরিত্যাগ মানে হচ্ছে বর্জন,
পরিত্যাগ মানে হচ্ছে বর্জন, কোনো কিছুকে ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া, হ্যাঁ, সেটা হচ্ছে পরিত্যাগ করা। এটা গেল আমাদের ভাষাগত প্রশ্নের অর্থের দিকটা, এগুলো আমরা আলোচনা করলাম। তোমরা একটু তাড়াতাড়ি বইয়েতে করে নেবে, তাহলে আমরা ম্যাক্সিমাম জিনিসটাকে কভার করতে পারবো শর্ট টাইমটার মধ্যে। তারপরে দেখো 2 দাগে আছে নিচের বাক্যগুলি ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়ার নিচে মানে ক্রিয়াপদের নিচে। তো তোমরা সকলেই জানো যে একটা বাক্যে একাধিক ক্রিয়াও থাকতে পারে। একাধিক ক্রিয়া যখন থাকবে তখন একটা হবে, তোমরা দুটো ক্রিয়ার মধ্যে একটা কি ক্রিয়া হবে, দুটো ক্রিয়া ধরো যদি রইল, তাহলে একটা ক্রিয়াকে আমি কি বলবো, কেউ বলতে পারবে? নিমিত্ত মানে জন্য, নিমিত্ত মানে জন্য। হ্যাঁ, আমি তোমাদের যেটা প্রশ্ন করলাম যে যদি দুটো ক্রিয়াপদ থাকে তো একটা ক্রিয়াপদকে আমরা কি বলবো, মানে ক্রিয়াপদের দুটো ভাগ আছে এবং বাক্যের ভেতরে সেই দুটো ক্রিয়াপদই থাকে, তোমরা কেউ বলতে পারবে? দুটো ক্রিয়াপদ থাকে, ভেরি গুড, সমাপিকা। তো সমাপিকা এবং অসমাপিকা দুটো ক্রিয়াই বাক্যের ভেতরে থাকে। এটা অনেক সময় একাধিকও হতে পারে, ঠিক আছে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই থাকবে, অসমাপিকা ক্রিয়া একাধিক হতে পারে। তো দেখো দেখো এখানে কীরকম ব্যাপারটা হয়। আমরা বাক্যগুলোকে পরপর লিখছি। একটা আরশোলা, একটা আরশোলা পড়ে মরেছিল। তো আমি একটা একটা করে সলভ করছি। এখানে একটা আরশোলা তো ক্রিয়াপদ নয়, পড়েটা একটা ক্রিয়াপদ এবং মরেছিল একটা ক্রিয়াপদ। এরপরে এইখানে এইটা চ্যাপ্টার করতে করতেই আমরা ব্যাকরণ শিখে যাব যে এই যে মরেছিল এইটাতে বাক্য সম্পূর্ণ হচ্ছে, তাই সমাপিকা এইটাতে সম্পূর্ণ হচ্ছে না, একটা আরশোলা পড়ে সম্পূর্ণ হচ্ছে না অর্থের, তাই এটা অসমাপিকা ক্রিয়া। তারপরে খ, এই এই দৃশ্য দেখে, এই দৃশ্য দেখে মনে মনে ভাবলাম, ভাবলাম পরের লাইন লিখছি, বেশ হয়েছে। এই দৃশ্য দেখে মনে মনে ভাবলাম বেশ হয়েছে। দেখো এই দৃশ্য, এইখানে একটা ক্রিয়াপদ পাচ্ছি, মনে মনে ভাবলাম একটা ক্রিয়াপদ পাচ্ছি, বেশ হয়েছে একটা ক্রিয়াপদ পাচ্ছি, তাহলে দেখো তিনটে ক্রিয়াপদ পাচ্ছি। এখানে এই দৃশ্য দেখে শব্দটা ঠিক হচ্ছে না, তার মানে এটা অসমাপিকাই ধরলাম। মনে মনে ভাবলাম, ঠিক আছে, বেশ হয়েছে, এখানে দুটো সেন্টেন্স কিন্তু যোগ আছে, তাই যোগ হয়েছে বলে তোমার মনে হচ্ছে এটা কিন্তু মনে মনে ভাবলাম একটা অর্থ প্রকাশ করে। সে মনে মনে ভাবলো কি আমি মনে মনে না আমি মনে মনে ভাবলাম। তো এখানে দুটো ক্রিয়াপদই কিন্তু রয়েছে, এক্ষেত্রে দুটোই কিন্তু আমরা সমাপিকা ক্রিয়ার দলই ফেলবো। গুড, খুব ভালো, তোমরা ভালো অ্যান্সার দিচ্ছ। তারপরে গ, তার উপর দিয়ে অগ্রসর হতে লাগলাম, তার ওপর দিয়ে অগ্রসর হতে লাগলাম। এখানে দেখো তার ওপর দিয়ে অগ্রসর হতে লাগলাম, তো এইখানে কি কি ক্রিয়াপদ হচ্ছে, প্রথমত দেখেই তো বোঝা যাচ্ছে একদম লাগলাম একটা ক্রিয়াপদ। এরপর একটু হতে পারে, দেখো এই অগ্রসর শব্দটা কিন্তু ক্রিয়াপদ, কিন্তু এখানে তোমার মনে হতে নাও পারে কিন্তু যে এটা ক্রিয়াপদ হলো নাকি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, অগ্রসরটাও ক্রিয়াপদ। অগ্রসর মানে হচ্ছে এগিয়ে যাওয়া, ঠিক আছে, অগ্রসর মানে হচ্ছে এগিয়ে যাওয়া। তারপরে ঘ, ঘয়ের দেখো লাল পিঁপড়ের, লাল পিঁপড়ের, লাল পিঁপড়ের বাসায়
লাল পিঁপড়ের বাসায় যাবার চেষ্টা করছে। লাল পিঁপড়ে বাসায় যাবার চেষ্টা করছে। এখানে কি কি পাবে দেখো, করছে তো প্রথমেই দেখতে পেয়ে যাচ্ছ করছে, তারপরে চেষ্টা যাবার, তিনটে এখানে ক্রিয়াপদ আমরা পাচ্ছি। লাল পিঁপড়ের বাসায় যাবার চেষ্টা করছে, এখানে যাবার চেষ্টা করছে, এই তিনটি আমরা এখানে ক্রিয়াপদ হিসাবে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের এটাও শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে আশা করছি, এবং তোমরা এগুলো বইয়েতে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবে, কারণ এর মুহূর্তে সঙ্গে সঙ্গে তোমরা লিখতে হয়তো পারবে না, তো তোমরা একটু দাগ দিয়ে নাও। নেক্সট আমরা যাব 3 দাগের। 3 দাগের বলা হচ্ছে যে নিচের বিশেষ্য শব্দগুলির আগে বিশেষণ শব্দ বসাও। বিশেষ্যের আগে বিশেষণ বসাতে হবে। এখানে তোমাদের আমি বলে রাখি যে এখানে কিন্তু কোনো লিমিটেশন নেই যে তোমাকে বইয়েরগুলোই ব্যবহার করতে হবে, তুমি অন্যরকম করতে পারো, আমি বারবার বলছি এটা তুমি অন্যরকম করতে পারো, কিন্তু তুমি এটা বইয়ের থেকে করলে কি হবে, তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রথমে রয়েছে দেখো যেমন পিঁপড়ে, তারপরে রয়েছে দেখো কাঁকড়, তারপরে দেহখণ্ড, তারপরে জায়গা, তারপরে বাসা, তারপরে উপায়, তারপরে ভাসমান, এবং শেষকালে রয়েছে ঘাস। এখানে তোমরা একটু যদি লক্ষ্য করো, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই যে শব্দগুলোই কিন্তু সব বই থেকে দেওয়া আছে। ঠিক আছে, তো সেই শব্দগুলো যেহেতু বই থেকে দেওয়া রয়েছে, যদিও আমাদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, তবুও আমরা এগুলো এই বিশেষণ পদগুলো কিন্তু বই থেকেই করব, মানে আমাদের টেক্সট থেকেই করব। তাহলে পিঁপড়ের সাথে আমরা লাল বা কালো বা হলুদ পিঁপড়েও এখানে নাম দেওয়া রয়েছে, তো আমরা সেটা যে কোনো কিছু লিখতে পারি, তো লাল, আমি বারবার বলছি হলুদ বা কালোও লিখতে পারো। কাঁকড়, এখানে কাঁকড় শব্দটার আগে বিশেষণ সবসময় ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ক্ষুদ্র। ক্ষুদ্র মানে ছোট্ট। সাদা, সাদা পিঁপড়ে আছে জানি না, তো তুমি লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, বিশেষণ হিসাবে যে কোনো কিছু লেখা যেতে পারে, ক্ষুদ্র কাঁকড়। তারপরে দেখো আমাদের দেহখণ্ড শব্দের সাথেও কিন্তু ক্ষুদ্র শব্দটা আছে, তো ক্ষুদ্র দেহখণ্ড, ঠিক আছে, এটা হতে পারে। তারপরে ড্যাশ জায়গা, কি জায়গা, শুকনো জায়গা, তোমরা ফাঁকা জায়গাও করতে পারো, করতে পারো, আমি বললাম যে বইয়ের বাইরে থেকেও করতে পারবে। তারপরে দেখো বাসা শব্দটার সাথে আছে কি, কৃত্রিম, আর্টিফিশিয়াল, কৃত্রিম বাসা। তারপরে উপায়টার সাথে আছে কি, অভিনব, অভিনব, ইনোভেটিভ। তারপরে ভাসমান শব্দের আগে আছে সুন্দর, ভাসমান। আচ্ছা, ভাসমানটার পরে একটা শব্দ আছে রাস্তা, আমি এটা বাদ গেছে, সরি, সুন্দর, ভাসমান, রাস্তা। তারপর ঘাস শব্দের আগেও আমাদের এখানে দেওয়া আছে, দেখতে পাবে শুকনো শব্দটাকে আমরা ঘাস শব্দের আগে যোগ করতে পারি। তাহলে এই করলে আমাদের এ কটা হয়ে গেল। আমি আবার দেখে নিই তোমাদের কাছ থেকে। খুব ভালো, তোমরা সবাই অ্যান্সার দিয়েছো, লাল 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 লাল, পিঁপড়ে, সাদা, ফাঁকা, আচ্ছা,
লাল শক্ত, শক্ত কাঁকর, ঠিক আছে হবে অবশ্যই নবমিতা, অসুবিধা নেই। তারপরে হচ্ছে আরশোলার দেহখণ্ড, হ্যাঁ হবে। তারপরে সুন্দর, এই আরশোলা শব্দটার ক্ষেত্রে আমি একটু বলবো, দেখো দেহখণ্ডটা হচ্ছে বিশেষণ, সরি বিশেষ্য, দেহখণ্ডটা হচ্ছে বিশেষ্য, আরশোলাটাও কিন্তু একটা বিশেষ্য পদ হয়ে যাচ্ছে, তাই আরশোলাটা ঠিক হবে না, ওটা বিশেষণ হচ্ছে না, বিশেষণ চাই, যেটা এই শব্দের কন্ডিশনকে বোঝাচ্ছে। দেহখণ্ড শব্দটা কি ক্ষুদ্র, বৃহৎ, যে কোনো একটা তার কন্ডিশন বোঝাচ্ছে, কিন্তু আরশোলাটা কিন্তু আলাদা একটা ইন্ডিভিজুয়াল শব্দ হয়ে যাচ্ছে, সেটাও একটা বিশেষ্য শব্দ হয়ে যায়, তাই ওইটা কিন্তু বাদ দিতে হবে নবমিতা। সুন্দর, তারপরে সুন্দরের পর করেছো আবার বাসা শব্দটার আগেও দেখো তুমি লিখেছো পিঁপড়ের, আমার সম্ভবত মনে হচ্ছে পিঁপড়ের বাসা করেছো, কিন্তু পিঁপড়ের বাসা আবার বলছি বিশেষ্য পদ ব্যবহার করছো বিশেষ্য পদের সাথে, এখানে কিন্তু বিশেষণ পদ চেয়েছে, তাই কৃত্রিম বাসা, ঠিক আছে, কিংবা সুন্দর বাসা, কিংবা ভগ্ন বাসা, যা খুশি যা করতে পারো, কিন্তু সেটার বিশেষণ পদ হতে হবে। সঠিক, সঠিক উপায়, হ্যাঁ হবে, সঠিক উপায় হবে। ঠিক আছে স্যার, অভিনব মানে কি? রাহুল, অভিনব মানে হচ্ছে ইনোভেটিভ, আমরা ইনোভেটিভ শব্দটা জানি, ঠিক আছে, সেটা হচ্ছে অভিনব শব্দের অর্থ, ইংলিশে এটা বুঝতে পেরে যাবে। তারপরে শুকনো, সুন্দর, সবুজ হবে, কাঁচা ঘাস, হ্যাঁ হবে, সবুজ ঘাস হবে, হ্যাঁ হবে অবশ্যই হবে, সবুজ, সবুজ একটা হচ্ছে বিশেষণ পদ এখানে, কারণ ঘাস শব্দের বর্ণকে বোঝাচ্ছে, ঠিক আছে হবে। মৃত, মৃত, আহ, মৃত শব্দটাও হবে, কিন্তু কোন শব্দটার সাথে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কোনটা করছো অভিপ্সা। তারপর নবমিতা, আচ্ছা ঠিক আছে, অভিপ্সা, ঠিক আছে রাহুল, আমি এনোমাতে, আসলে খুব মুশকিল, গ্রামারের চ্যাপ্টারটা কি বললেন না অঙ্কিতা, আমরা গ্রামারের চ্যাপ্টার তো এখন করাচ্ছি না, আর তোমাদের সিলেবাস তো আমি এই পোর্টালে দিয়ে দিয়েছি। এনোমাতে, হুম, খুব মুশকিল এই বাংলা শব্দের সাথে তুমি যে কোনটা স্পেলিং করতে চাইছো, ইংলিশের টাইপ খুব শব্দ বোঝাটাও অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের মোটামুটি যে ক্লাসে আমাদের যতটুকুনি আলোচনা করা ছিল সেটা আমরা করে নিয়েছি, তোমাদের আমি যে ডাউটসগুলো বুঝতে পারছি না সেগুলোকে অবশ্যই এখন ক্লিয়ার করে দেবো। তো তার আগে একটু একটু কাজ তোমাদের জন্য একটু কাজ দিলাম, দেখো এই বাক্য রচনা করো, আমি তোমাদের বারবারই বলি যে বাক্য রচনাগুলো আমি করে দিই না, কারণ বাক্য নিজেকে তোমাদের যখনই তোমরা বাক্যগুলোকে নিজেরা তৈরি করতে শিখবে তখনই কিন্তু তোমাদের আসল সেন্সটা তৈরি হবে। তাই এই যে বাক্য রচনা এটা তোমরা বাড়িতে করবে এবং বাড়িতে করে আমাকে ই পোর্টালে দেবে, ঠিক আছে, তোমরা আজকে এগুলো বাড়িতে করবে এবং বাড়িতে করে আমাদের ই পোর্টালে সেটা পাঠাবে, ঠিক আছে। হ্যাঁ বাংলা লেখা কি, বাংলা লেখায় মুশকিল হচ্ছে রেনো মতে আচ্ছা আচ্ছা, আচ্ছা
আচ্ছা, আজকে আমাদের, ঠিক আছে অভিপ্সা, আমি তোমার প্রবলেমটা দেখে নিচ্ছি, দিয়ে তোমাকে জানাচ্ছি। আর আজকে মোটামুটি আমাদের সবাইকার এই ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। তো এরপরে আমরা ক্লাসে মিট করব, তখন আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তোমাদের যেটুকুনি বললাম, তোমরা অবশ্যই এই ব্যাকরণের যে তোমার বাক্য রচনা পাঠটা আছে সেটাকে তোমরা অবশ্যই করে তোমরা আজকে সেন্ড করে দেবে। ঠিক আছে, তোমরা আজকে এই বাক্য রচনাগুলো করবে এবং আমি দেখব তোমাদের মধ্যে কত সুন্দর সুন্দর বাক্য রচনা আসে। ঠিক আছে, আমি যাদের ভালো বাক্য রচনা হবে আমি তাদের নামগুলো ক্লাসে তোমাদের বলে দেব। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।